আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেন্টেন্স। সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। সেন্টেন্সের সংজ্ঞা বলতে গেলে বলতে হয় এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ যখন অনেকগুলো ওয়ার্ড একসাথে বসে কোনো বক্তার মনের ভাব প্রকাশ করবে তখন তাকে আমরা বাক্য বলতে পারি। তবে যদি ওয়ার্ড পাশাপাশি বসা সত্ত্বেও কোনো বক্তার মনের ভাব প্রকাশ না করে তাহলে কিন্তু তাকে আমরা বাক্য বলবো না। যেমন আমরা ওয়ার্ডের বিষয়টা যদি একটু বুঝি, দেখো এখানে ইউ এগুলো একটা লেটার, এন লেটার, আই এগুলো সব প্রত্যেকটা একটা করে লেটার অর্থাৎ বর্ণ, প্রত্যেকটা কিন্তু বর্ণ। এই বর্ণগুলো একত্রিত হয়ে যখন কোনো অর্থপূর্ণ একটা শব্দ তৈরি করে তখন কিন্তু আমরা তাকে ওয়ার্ড বলি অর্থাৎ এইভাবেই আমরা বর্ণ থেকে ওয়ার্ড গঠন করতে পারি এবং ওয়ার্ড থেকে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। সেন্টেন্স হতে গেলে কিছু শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত হচ্ছে সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে। কোনো সেন্টেন্সের সাবজেক্ট না থাকলে সেটা বাক্য সাধারণত হয় না। সেন্টেন্সে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। সেন্টেন্সের অবশ্যই কমপ্লিট সেন্টেন্স বা সম্পূর্ণভাবে প্রকাশ পাবে, অর্থাৎ সেন্টেন্সের অর্থ থাকবে অথবা সেন্টেন্সটি সম্পূর্ণভাবে প্রকাশ পাবে। যেমন আমি যদি বলি শাজিম দা অন ফিশিং, দেখো এখানে কিন্তু মেইন ভার্ব নাই এবং ওয়ার্ডগুলোও এলোমেলোভাবে সাজানো আছে এবং কোনো রকমই কোনো ধরনের অর্থ দিচ্ছে না কিংবা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। সুতরাং এটা একটা সেন্টেন্স হতে পারে না। যেমন নিচে বলা হচ্ছে যে এটি কোনো সেন্টেন্স নয়। এটার কারণ কি বলা হয়েছে প্রথমে, এই সেন্টেন্স দ্বারা কোনো সম্পূর্ণ ভাব প্রকাশ পায় না, অর্থাৎ কোনো অর্থ প্রকাশ পায় নাই। এতে সাবজেক্ট পাওয়া গেলেও কোনো ফাইনাইট ভার্ব পাওয়া যায়নি। এতে সাবজেক্ট পাওয়া গেলেও কোনো রকমের কোনো ফাইনাইট ভার্ব কিন্তু এখানে ছিল না। প্রতিটি সেন্টেন্সে মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। এটা আমরা জানি যে প্রতিটা সেন্টেন্সে তখনই হবে যখন তাকে সেখানে একটা মেইন ভার্ব থাকবে। মেইন ভার্ব ছাড়া কোনো বাক্যই সম্পূর্ণ হবে না। এই জন্য ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়। ব্যতিক্রম শুধু ইম্পারেটিভ সেন্টেন্স, এছাড়া সব ধরনের সেন্টেন্সে সাবজেক্ট থাকে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট থাকে না অনেক সময়। তবে অন্য সকল ধরনের সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকা বাধ্যতামূলক। 5 নম্বরে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হতে পারে। অ্যাফার্মেটিভ নেগেটিভ বলতে বোঝানো হয় হ্যাবোধক অথবা না বোধক বাক্য, তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে হতে পারে। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি একটু দেখি হ্যাবোধক বাক্যের ক্ষেত্রে, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি হ্যাজ কাম হেয়ার, তিনি এখানে এসেছিলেন। দেখো এখানে সবকিছুই হ্যাবোধক অর্থ দিচ্ছে, তাহলে এই দুটোই একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা নেগেটিভ সেন্টেন্সটা যদি একটু দেখি, নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য। তাহলে এখানে এই শব্দগুলো কিছু শব্দ আছে, যেমন ধরো নো, নট, নেভার, হার্ডলি, এই শব্দগুলো থাকবে। এখানে বলা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে নট বসলে নেগেটিভ হয়, অর্থাৎ এখানকার যে নট রয়েছে এ অবশ্যই অক্সিলারি ভার্বের শেষে বসলে সেটা বাক্যটা নেগেটিভ হিসেবে বিবেচিত হবে। যেমন আই অ্যাম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। হি হ্যাজ নট কাম হেয়ার, তিনি এখানে আসেননি। এরপরে আমরা যদি আরেকটা নিয়ম দেখি, সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট বসলে নেগেটিভ হয়। তাহলে দেখো আই ডু নট রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি না। হি ডাজ নট গো, সে যায় না। শি ডিড নট কল মি, সে আমাকে ডাকেনি। তাহলে দেখো এখানে আমরা যখন ডু নট বসাইতেছি, ডাজেন্ট বসাইতেছি এবং ডিডন্ট বসাইতেছি তখন কিন্তু এখানে আমার এটা সাবজেক্টের পরপরই কিন্তু বসেছে, অর্থাৎ আই এর পরে ডু নট বসেছে, হি এর পরে ডাজেন্ট বসেছে, শি এর পরে ডিডন্ট বসেছে। তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা এই নিয়মটা দেখলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। তো অর্থ অনুযায়ী আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করতে পারি, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এগুলোর আমরা যদি একটু বাংলা দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক, যেটাকে বলা ডিক্লারেটিভ স্টেটমেন্ট বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা প্রশ্ন বা জিজ্ঞাসামূলক বাক্য বা কোয়েশ্চেন বলতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আদেশ, অনুরোধ, উপদেশমূলক বুঝতে পারি অথবা কমান্ড সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের বেলায় আমরা বাংলাটা দেখতেছি ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে এবং এক্সক্লামেটরির ক্ষেত্রে বিস্ময়সূচক বাক্য বোঝাবে। এরপরে আমরা যদি দেখি গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, অর্থাৎ সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী সেন্টেন্স 3 ধরনের হতে পারে। একটা সিম্পল সেন্টেন্স,
একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং আরেকটি কম্পাউন্ড সেন্টেন্স। আমরা আমাদের আরেকটি ভিডিওতে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা এখন সেন্টেন্সের যে 5টি প্রধান প্রকার আছে সেই 5টি প্রকারের বিস্তারিত জানব। প্রথমেই আমরা জানব অ্যাসার্টিভ সেন্টেন্স। যেসব সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো বিবৃতি বা তথ্য প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স 3 প্রকার। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু জেনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং হচ্ছে এমফ্যাটিক। অ্যাফার্মেটিভে বলেছে যেসব সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক বিবৃতি বা তথ্য প্রদান করা বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। আর নেগেটিভের ক্ষেত্রে যেসব সেন্টেন্স দ্বারা না বোধক বা বিবৃতি বা তথ্য প্রদান করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। এমফ্যাটিক সেন্টেন্সের ক্ষেত্রে যখন কোনো বক্তব্য জোরালোভাবে প্রকাশ পায় তখন তাকে আমরা এমফ্যাটিক সেন্টেন্স বলতে পারি। তাহলে এই 3 ধরনের বাক্য আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে বিবেচিত হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা জেনে নেই। অ্যাসার্টিভ সেন্টেন্স যে কোনো দৈর্ঘ্যের হতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ চিহ্ন বসে। একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত লিঙ্কিং ওয়ার্ডস, কোলন অথবা সেমিকোলন দ্বারা যুক্ত হতে পারে। তাহলে কি হবে? অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু বিভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ডস, ক্লোন, সেমিকোলন দ্বারা যুক্ত হতে পারে। আর সবচেয়ে সহজে চেনার উপায় হচ্ছে আমরা শেষে ফুল স্টপ দেখব, ফুল স্টপ রয়েছে কিনা। আচ্ছা, এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি গঠনটা দেখি, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে দেখতে পাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস হচ্ছে ফুল স্টপ বসে। তাহলে আমরা যদি উদাহরণে যাই, দেখো বলা আছে রাজিয়া টেক্স টি, রাজিয়া চা পান করে। তো রাজিয়া এখানে সাবজেক্ট, টেক্স এখানে ভার্ব, আর টি হচ্ছে বাকি অংশ এবং ফুল স্টপ। একইভাবে শুভানুর লুকস স্মার্ট, শুভানুর দেখতে স্মার্ট। দেয়ার ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি কারখানা রয়েছে। তাহলে দেখো এখানেও সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং বাকি অংশ দিয়ে ফুল স্টপ দেওয়া হয়েছে। এখন আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো প্রশ্ন বা জিজ্ঞাসা। সংজ্ঞায় আমরা বলতে পারি যেসব সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনের দিকে একটু লক্ষ্য রাখি, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়েকভাবে তৈরি হতে পারে। যেমন WH ওয়ার্ড দ্বারা গঠন হতে পারে, আবার অক্সিলারি ভার্ব দ্বারাও ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হতে পারে। যদি WH ওয়ার্ড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয় তাহলে এরপরে সাবজেক্ট বসে, এরপরে টেন্স অনুযায়ী মেইন ভার্ব বসে, তারপরে বাকি অংশ বসে। দ্বিতীয় স্ট্রাকচারে যদি আমরা দেখি, অক্সিলারি ভার্ব প্রথমে বসে, এরপরে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব, এরপরে বাকি অংশ বসে। তাহলে যদি আমরা এক্সাম্পলে দেখি, প্রথম এক্সাম্পলটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তাহলে প্রথমে দেখো WH ওয়ার্ড এসেছে, এরপরে অক্সিলারি ভার্ব এসেছে, এরপরে যেহেতু বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী মূল ভার্ব অনুপস্থিত তাহলে বাকি অংশ বসেছে। একইভাবে পরের বাক্যে দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট হচ্ছে ইউ, এরপরে ভার্ব, এরপরে মি, বাকি অংশ। এরপরে WH ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো হোয়াট আছে, এরপরে ইজ অক্সিলারি ভার্ব, এরপরে হি রয়েছে সাবজেক্ট, এরপরে ডুইং হয়েছে। আচ্ছা দেখো টেন্স অনুযায়ী এখানে ডুইং কেন হয়েছে তা হলো আমরা জানি যে এম, ইজ, আর যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সে অনুযায়ী এই বাক্যে যেহেতু ইজ রয়েছে এবং একটা মূল ভার্ব এই বাক্যে রয়েছে তাহলে এখানে ডুইং বসবে। পরের সেন্টেন্সে যদি আমরা দেখি, হুম হ্যাভ ইউ লাইকড মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করো। তাহলে দেখো হুম WH ওয়ার্ড বসেছে, এরপরে অক্সিলারি ভার্ব হ্যাভ বসেছে, এরপরে ইউ ব্যবহার করা হয়েছে সাবজেক্ট, এরপরে লাইকড অর্থাৎ ভার্বের ভিতরে বসেছে, কারণ আমরা জানি যে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে এবং এটা বসলে ভার্বের ভিতরে বসে, এরপরে বাকি অংশ বসেছে। আমরা আরেকটা স্ট্রাকচারে যদি দেখি, যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই স্থলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড বসে, এরপরে সাবজেক্ট বসে, এরপরে V1, এরপরে বাকি অংশ। তাহলে দেখো যদি ডু, ডাজ, ডিড এসব বসে তাহলে কিন্তু ভার্বের সবসময় V1 ফর্ম হয়। হোয়েন ডিড হি কাম, তাহলে দেখো সে কখন এসেছিল, অতীতকালের কথা নির্দেশ করলেও এখানে শুধু ডিড বসেছে, কিন্তু এখানে কামকে কেম করে নাই, শুধু কাম করে রেখেছে, তাহলে এখানে ভার্বের V1 বসবে। একইভাবে হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো, তাহলে দেখো হুম এখানে অক্সিলারি ভার্ব যেহেতু নাই তাহলে ডু বসেছে, ইউ বসেছে সাবজেক্ট, এরপরে ভার্বের V1।
এখন দেখো ডু এবং ডাজের ক্ষেত্রে বসানোর নিয়ম হলো ডাজ শুধুমাত্র বসে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই শুধু ডাজ বসবে, এমনি যে কোনো সময় ডু বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার কিছু নিয়ম রয়েছে, যেমন প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হবে, অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য শুরু হবে এবং সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে যদি আমরা কখনো বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং কখনো অক্সিলারি ভার্ব দেখি, তাহলে আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে চিনব। ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে যদি আমরা একটু জানি, বলছে যে সকল শব্দ ডাব্লিউএইচ দ্বারা শুরু হয় তাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়, কিংবা এমন কিছু প্রশ্ন রয়েছে যাদের উত্তরে হ্যাঁ না বলা যায় না, তাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। তাহলে যে সকল প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ না দিয়ে দিতে পারবো না, শুধু আমাদের ব্যাখ্যা করতে হবে, সেই সব প্রশ্নকে সাধারণত ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। যেমন হুইচ, হোয়াট, হুজ, হোম, হু, হোয়েন, হোয়াই, হোয়াইল, হোয়ার ইত্যাদি। তাহলে এই শব্দগুলো যদি আমরা বাক্যে দেখি কখনো, তাহলে এগুলো কখনোই আমরা শুধুমাত্র হ্যাঁ না দিয়ে উত্তর করতে পারবো না, এবং এটা অবশ্যই ডাব্লিউএইচ কোশ্চেন হবে। তবে হাউ শব্দটি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়নি, তারপরেও আমরা একে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে গণ্য করি। এক্সাম্পলে যদি আমরা এখন যাই, তাহলে দেখো হু কেম হেয়ার, কে এসেছে। তাহলে দেখো আমরা যদি এখন প্রথম স্ট্রাকচারে যাই, সেখানে দেখো ছিল ডাব্লিউএইচ ওয়ার্ড বসে, এরপর একটা অক্সিলারি ভার্ব বসে, এরপরে সাবজেক্ট বসে, তারপরে টেন্স অনুযায়ী মূল ভার্ব বসে। তাহলে দেখো এই বাক্যে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব ছিল না, সাবজেক্টও ছিল না। তাহলে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সরাসরি, যেহেতু আমরা পাস্ট টেন্স নির্দেশ করতেছি, তাহলে এখানে কেম বসেছে অর্থাৎ ভি2, এরপরে বাকি অংশ বসেছে। পরের বাক্যে দেখো হোম অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব নাই, সুতরাং আমরা ডু, ডাজ, ডিড টেন্স অনুযায়ী বসাতে পারি। এখানে আমরা ডু বসাবো কারণ এটা প্রেজেন্ট টেন্স, এবং এখানে সাবজেক্টটা ইউ। আমরা জানি ডাজ বসে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, তাহলে এই জন্য এখানে ডু বসেছে, এরপরে সাবজেক্ট, এরপরে আমরা জানি যে ডু ভার্ব থাকলেই ভার্বের ভি1 বসে, সো এটা নো হবে। এরপরে পরের বাক্য যদি আমরা দেখি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তাহলে এখানেও কিন্তু আমাদের প্রথম স্ট্রাকচারটা ফলো হয়েছে। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে পড়ব। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞায় বলা হয়েছে যেসব সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এটি চেনার উপায় হচ্ছে যে এই বাক্যে কোনো সাবজেক্ট থাকবে না, তবে একটা ইউ সাবজেক্ট উজ্জ্ব থাকে, অর্থাৎ মনে মনে একটা ইউ আছে, কিন্তু সেটা সাধারণত বাক্যে উল্লেখ থাকবে না। এছাড়া বাক্য শুরু হতে পারে লেট, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, বি, হ্যাভ এবং যে কোনো ভার্বের ভি1 দিয়ে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স এই শব্দগুলো দিয়ে শুরু হয়, তাহলে আমরা তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে আমরা যদি স্ট্রাকচারে যাই, দেখো প্রথম স্ট্রাকচার কি ছিল, ভি1 প্লাস হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন। অর্থাৎ যদি ভার্ব 1 দিয়ে কোনো বাক্য শুরু হয়, তাহলে সেটা অবশ্যই একটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, যেমন গো আউট, বেরিয়ে যাও। এরপরে ডোন্টের পরে যদি ভি1 এবং বাকি অংশ বসে, তাহলে দেখো ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। তাহলে দেখো এটা আমরা যদি সংজ্ঞায় পড়ি, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এভাবে পড়েও তুমি মনে রাখতে পারো। এরপরে বলা হচ্ছে বি প্লাস বাকি অংশ। বি প্লাস বাকি অংশের ক্ষেত্রে দেখো বি কেয়ারফুল, বি সিনসিয়ার, অর্থাৎ সাবধান হও কিংবা আন্তরিক হও, এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। এরপরে বলেছে হ্যাভ প্লাস নাউন থাকলে, দেখো হ্যাভ ইউর সিট, বসুন অর্থাৎ তোমার আসন গ্রহণ করো, ঠিক আছে। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রেও কিন্তু দেখো হ্যাভের পরে এখানে নাউন বসেছে, ইউর সিট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তারপরে বাক্যে যদি প্লিজ, কাইন্ডলি দিয়ে শুরু হয় এবং ভি1 বসে, তারপর এক্সটেনশন বসে, তাহলেও কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটি করো, তাহলে অনুরোধ বোঝাচ্ছে। এরপরে অলওয়েজ অথবা নেভার যদি থাকে, তারপরও ভি1 বসে এবং বাকি অংশ বসার পরে কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করে, যেমন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। তাহলে আমি কাউকে একজনকে উপদেশ দিচ্ছি, ঠিক আছে। এরপরে লেট অবজেক্ট ভি1 এক্সটেনশন, অর্থাৎ লেটের পরে যদি কোনো অবজেক্ট থাকে, এরপরে ভি1 থাকে, এরপরে বাকি অংশ থাকে। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দিন। তাহলে দেখো লেট বসেছে, এরপরে অবজেক্ট বসছে মি, এরপরে ভি1 ডু এবং দ্য ওয়ার্ক বাকি অংশ।
আচ্ছা, তাহলে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা গঠন পড়লাম। সহজ কথায় আমরা মনে রাখবো, যদি বাক্যে লেট, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, বি এবং হ্যাভ এবং যে কোনো ভার্বের V1 থাকে, তাহলে আমরা সেটিকে সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে বিবেচনা করতে পারি। কিন্তু বলা হয়েছে, কিন্তু কখনো কখনো ভার্ব প্লাস যদি ইউ থাকে, আমরা কি জানলাম যে যদি বাক্যের শুরুতেই ভার্ব থাকে তাহলে অবশ্যই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কিন্তু যদি কখনো ভার্বের পরপরই ইউ থাকে তাহলে সেটা কিন্তু আর ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, সেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, উইশ ইউ বেস্ট লাক। তাহলে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে বিবেচিত হবে। তবে ভার্ব প্লাস ইউ ব্যতীত অন্য অবজেক্ট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে ইউ ছাড়া অন্য যোগ যে কোনো সাবজেক্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে বিবেচনা করতে পারবো। যেমন থ্যাংক দেম, তাদেরকে ধন্যবাদ দাও, উইশ আর বেস্ট লাক। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ইউ ছাড়া অন্য অবজেক্ট ব্যবহার করা হয়েছে। এখানে হার বসেছে এবং এখানে দেম বসেছে, তাহলে এখানে ইউ বসেনি। তাহলে আমরা ভার্বের পরপরই যদি ইউ দেখি তাহলে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে বিবেচনা করব। আমরা এখন অবজেক্টিভ সেন্টেন্স সম্পর্কে জানব। প্রথমত আমরা যদি সংজ্ঞায় দেখি, যে বাক্য দ্বারা ইচ্ছা, অভিশাপ, আশীর্বাদ, ইচ্ছা, প্রার্থনা, কামনা, শুভকামনা, কারোর প্রতি দোয়া বা উইশ করা বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। সহজ ভাষায় যদি আমরা কারোর প্রতি কোনো কিছুর প্রতি ইচ্ছা বা প্রার্থনা সূচক কোনো কিছু বলি তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে অবজেক্টিভ সেন্টেন্স বলতে পারি। এবং সহজে চেনার উপায় কি বলতো, এই তিনটা শব্দ আছে কিনা এই তিনটা শব্দ আমরা দেখব। একটা হচ্ছে মে, উইশ এবং হচ্ছে লং। এই তিনটা শব্দ যদি আমরা কোনো বাক্যে দেখি তাহলে আমরা সেটাকে অবজেক্টিভ সেন্টেন্স হিসেবে বিবেচনা করব। যেমন স্ট্রাকচারে যদি আমরা দেখি, মে লং লিভ প্লাস অ্যাসার্টিভ একটা বাক্য হবে, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে শুরু হবে এবং পরবর্তীতে একটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলেই আমরা তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলবো। অথবা আরেকটার ক্ষেত্রে বলা হয়েছে ডিরেক্ট উইশ থাকবে, অর্থাৎ আমি সরাসরি যদি কাউকে কোনো রকমের কোনো উইশ করি তাহলে সেটাও কিন্তু একটা অবজেক্টিভ সেন্টেন্স হিসেবে বিবেচনা করা হবে। তাহলে আমরা এক্সাম্পলে যাই। বলা হয়েছে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। হ্যাপি বার্থডে, দেখো এখানে সরাসরি কিন্তু আমি একজনকে উইশ করতেছি, তাহলে এটা কিন্তু একটা অবজেক্টিভ সেন্টেন্স। বাই, বিদায়, তাহলে আমি কাউকে বিদায় জানাচ্ছি, তাহলে এটাও একটা অবজেক্টিভ সেন্টেন্স। এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে জানব। সংজ্ঞায় বলা হয়েছে, যে বাক্য দ্বারা আকস্মিক আবেগ, সুখ, দুঃখ, রাগ, বিস্ময় প্রকাশ পাবে এবং বাক্যের শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে তাকেই আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে বিবেচনা করব। তাহলে আমাদের এটা কি বোঝাবে? আকস্মিক আবেগ, সুখ, দুঃখ, রাগ অথবা বিস্ময়। তাহলে স্ট্রাকচারে যদি আমরা দেখি, প্রথমে এটা হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হতে পারে, হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হতে পারে। হোয়াট বসলে হোয়াটের পরে এ বা অথবা অ্যান বসবে, এরপরে লাস্ট পার্ট বসবে, এরপরে ফার্স্ট পার্ট বসবে। ফার্স্ট পার্ট বলতে বোঝায় সাবজেক্ট প্লাস ভার্ব, এবং ফার্স্ট পার্ট হচ্ছে বাকি, লাস্ট পার্ট হচ্ছে বাকি অংশটুকু। একইভাবে হাউয়ের ক্ষেত্রে আমরা লাস্ট পার্ট এবং ফার্স্ট পার্ট হিসেবে দেখতেছি। ফার্স্ট পার্ট বলতে বোঝায় সাবজেক্ট এবং ভার্ব, এবং লাস্ট পার্ট অর্থ বাকি অংশ। তাহলে আমরা এক্সাম্পল অনুযায়ী যদি স্ট্রাকচারগুলো একটু দেখি, বলা হয়েছে হোয়াট এ বিউটিফুল কালার ইট ইজ। তাহলে দেখো এখানে ফার্স্ট পার্ট হচ্ছে ইট ইজ অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, এবং বিউটিফুল কালার এটা হচ্ছে লাস্ট পার্ট, এবং হোয়াট এ বসেছে। একইভাবে হুররে, অ্যালাস, ফাই, হুশ এগুলো যদি আমরা বসে তাহলে এরপরে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব, তারপরে এক্সটেনশন বসে। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে উই সাবজেক্ট, হ্যাভ ওন ভার্ব, এক্সটেনশন দ্য গেম। তাহলে এইভাবে কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করতে পারি। আমরা হাউ এর রুলসটা পড়লাম, হাউ এর পরে লাস্ট পার্ট এবং ফার্স্ট পার্ট। তাহলে হাউ অড ইট ওয়াজ, এটা কতই না অদ্ভুত ছিল। তাহলে ইট ওয়াজ এটা ফার্স্ট পার্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, এবং ওয়ার্ড হচ্ছে বাকি অংশ। তাহলে এখানে কিন্তু হোয়াট এবং হাউয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে, হোয়াট এবং হাউয়ের মধ্যে একটাতে এ বা অ্যান বসবে আর এটাতে হাউয়ে বসবে না। আমরা এখন যা পড়লাম আমরা একটা প্র্যাকটিসের মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রথম প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়াইন্ড ইজ আনফেভারেবল, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এটা কি ধরনের সেন্টেন্স? তাহলে দেখো দ্য ওয়াইন্ড ইজ আনফেভারেবল অর্থাৎ যে বাতাসটা এটা অনুকূলে নয়,
এরকম কিছু বোঝাচ্ছে, তাহলে এটা সাধারণ একটা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, তাহলে এটা অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। একইভাবে পরেরটুকুতে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এখান থেকে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স খুঁজে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি, যেসব সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ উপদেশ বোঝাবে তাদেরকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, অথবা ভার্ব দ্বারা যে বাক্য শুরু হবে। তাহলে দেখো এখানে একটা সব বাক্য আছে, এখানে স্ট্যান্ড আপ, দাঁড়াও, তাহলে এখানে দেখো স্ট্যান্ড আপ এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো এই বাক্যটা হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ চার্মিং দ্য সাইট ইজ, তাহলে দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, আমরা জানি হাউ দিয়ে শুরু হলে দুই ধরনের বাক্য হতে পারে, ইন্টারোগেটিভ অথবা এক্সক্লামেটরি। কিন্তু আমরা যদি লাস্টের দিকে চিহ্নটার দিকে খেয়াল করি, তাহলে দেখো এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তাহলে এটা অবশ্যই একটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। এবং আমরা যদি গঠনটা আরো ভালো করে পড়ি, যদি চিহ্ন এখানে দেওয়া নাও থাকতো, তাহলে গঠন অনুযায়ী আমরা খুব সহজেই বুঝতে পারতাম এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কারণ হাউ রয়েছে এবং ফার্স্ট পার্টে দেখো দ্য সাইট ইজ অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব বসেছিল এবং হাউয়ের পরে বাকি অংশটুকু বসেছিল। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন, তাহলে বলা হয়েছে যে এটা কি ধরনের সেন্টেন্স, তাহলে এইটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কেন? কারণ দেখো কম্পাউন্ড সেন্টেন্স আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেন্টেন্সের বেলায় পড়েছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে দুই পাশেই দুইটা স্বাধীন ক্লজ থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে তখন আমরা তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। তাহলে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত হয় এই কয়েকটি শব্দ দ্বারা, অ্যান্ড, অর, বাট, এলস। এই শব্দগুলো দিয়ে যদি পাশাপাশি দুটো বাক্য যুক্ত হয় তাহলে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি, তাহলে এখানে হবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট এ ডেলিশিয়াস মিল, তাহলে দেখো এখানেও এই চিহ্নটা রয়েছে, তাহলে এই চিহ্ন দেখে আমরা সহজেই বুঝতে পারি এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং গঠনটা তো তোমরা পড়বেই। পরে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিগ হোয়াইট আই উইল পানিশ, তাহলে দেখো বিগ হোয়াইট বলতে বলা কি একজনকে চুপ করতে বলা হয়েছে, তাহলে আদেশ করা হয়েছে কিন্তু, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এটাও জানি যে বি দিয়ে কোনো বাক্য শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এরপরে আইডেন্টিফাই দ্য অপটেটিভ সেন্টেন্স, তাহলে অপটেটিভ সেন্টেন্স মানে আমরা জানি ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, তাহলে ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে আমরা দেখি এখানে। এবং সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স চেনার ক্ষেত্রে আমরা কি জানি যে কয়েকটা শব্দ মে, লং, এই শব্দগুলো আমরা যদি দেখি অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা মে, লং এই ধরনের শব্দগুলো দেখি তাহলে তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলতে পারি। তাহলে দেখো এখানে মে দিয়ে বাক্যটা শুরু হয়েছে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এখানে কোন বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স এটা বলা হয়েছে, তাহলে আমরা ভার্ব দিয়ে কোন বাক্যটা শুরু হয়েছে এটা একটু লক্ষ্য করবো। তাহলে দেখো ডু ইট অ্যাট ওয়ান্স, তাহলে এখানে মূল ভার্ব দিয়ে কিন্তু বাক্যটা শুরু হয়েছে ডু দিয়ে, তাহলে এই বাক্যটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে 9 নম্বর প্রশ্ন যদি দেখি মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সহায়তা করুন, তাহলে দেখো আমরা এখানে ইচ্ছা বা প্রার্থনা বলতেছি, তাহলে এখানে এটা মে দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স হবে। 10 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি ওপেন অ্যাট পেজ 50, তাহলে 50 নম্বর পেজ ওপেন করো, খোলো, তাহলে আমি এখানেও কাউকে আদেশ করছি, তাহলে ওপেন দিয়ে বাক্যটা শুরু হয়েছে অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে গো অ্যান্ড শাট দ্য ডোর, যাও এবং দরজাটা বন্ধ করো, তাহলে এইখানেও আমি কাউকে আদেশ করছি এবং বাক্যটা শুরু হয়েছে একটা ভার্ব দিয়ে, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে মেইন ভার্ব লেট, প্লিজ, কাইন্ডলি, লেটাস, নেভার, ডু নট এসব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট, লেট মি গো, তাহলে দেখো আমরা জানি লেট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কি হবে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ ব্রিং মি এ কাপ অফ টি, তাহলে এটাও প্লিজ দিয়ে শুরু হয়েছে, প্লিজ দিয়ে শুরু হওয়া বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে এটি হচ্ছে আমাদের সেন্টেন্সের পরিপূর্ণ ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।